আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিব, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। এরকম করেছে, আপনি কেন নিজে টেনে? করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ পরিবার। মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি 1 সেকেন্ড, মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন। আপনি বলতে থাকেন, আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, প্রোটেকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ, বসুন। কিন্তু আমার গলা, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। আপনি বলতে থাকেন না। মাননীয় সদস্যবৃন্দ,
আমি কাজী আজকে নজরুল ইসলাম, আপনাদেরকে প্লিজ সিট জিজ্ঞাসা ডাউন, করি, প্লিজ সিট ডাউন, আমি বলছি my প্লিজ সিট lord, ডাউন। এই যে দেখেন তারা কি বসুন, বসুন। ধরনের- তারা কি ধরনের আচরণ করছে? আচ্ছা, আজকে তাদেরকে মাননীয় জিজ্ঞাসা করি, সদস্যবৃন্দ, তাদেরকে আমি মাননীয় তাদের সদস্যবৃন্দ, জানতে চাই, একটু মনোযোগ তাদের দিয়ে আমার পূর্বপুরুষ- কথাটি শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, কাজী নজরুল ইসলাম বসুন, আমি আজকে বসুন, বসুন। এই কথাটা স্পিকারের বলতে কথা বাধ্য শোনার হচ্ছি। চেষ্টা করুন। এই কথা মাননীয় সদস্যবৃন্দ, আমি একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সংসদে প্রত্যেক সদস্যের ফজলুর রহমান, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। মাননীয় সদস্য ফজলুর রহমান, ওয়েট করেন। Hold on for a second. একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করতো 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান, অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে Hold on শুধু for 2 minutes. দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, বসুন, 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 প্লিজ। বসুন, মাননীয় সদস্যবৃন্দ, বসুন, 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 বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি আপনারা সবাই, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি বসেন, বসুন, আপনি বসুন, আপনার সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্যে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। অতীতে জাতীয় সংসদ সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। প্রথমে নজমুল হুদা তৎকালীন মাননীয় সদস্য একটা বক্তব্য করলেন, সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন, আমরা ভাবলাম যে আধা ঘন্টা পরে ফিরে আসবে। ওই বয়কট 2 বছর চলেছে। সুতরাং সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। প্রত্যেক সদস্য এখন ইভেন 370 বিধিতে দলীয় হুইপ নেগলেক্ট করে, উপেক্ষা করেও ব্যক্তিগত মতামত এখন সবাই দিতে পারেন। এখানে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি কোনো সদস্য, সরকার দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের মত এক হবে, এমন তো হতে পারে না। এই জন্যই একটি সরকারি দল, একটি বিরোধী দল এখানে আছে, জনগণই এভাবে নির্ধারিত করে দিয়েছে। যদি সরকারি দলের কোনো সদস্য তার বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তো প্লেন্টি অফ টাইম ইজ দেয়ার, আপনারা তার বিরুদ্ধে তিনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করুন। তিনি ভুল বললে তাকে পাল্টা অভিযোগ করেন তার বিরুদ্ধে। কথা বলার সময় তো সুযোগ আছে, কিন্তু এই যে শিশুরাও লজ্জা পাবে এই ধরনের
যদি বয়স্ক শ্বশ্রুমণ্ডিত ব্যক্তি, বয়স্ক যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে? আরেকটি জিনিস হলো, সংসদে স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। যদি আমাকে তো আপনারাই তো আমাকে স্পিকার বানিয়েছেন, আমি এই সংসদের কাস্টোডিয়ান, অভিভাবক। যদি চেয়ারের প্রতি এই সম্মান আপনাদের না থাকে, তাহলে জাতীয় সংসদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না আগামী দিনে। আপনারা বলতে পারেন ফ্রিডম অফ স্পিচ ইজ দেয়ার, ফজলুর রহমান সাহেব যা বলেছেন এরপরেই আপনাদের একজনকে টাইম দেব, প্রয়োজন হলে টাইম বাড়িয়ে দেব, তার যুক্তি খণ্ডন করুন। তিনি যদি অসংসদীয় কোনো কথা বলে থাকেন সেটা আমরা পরীক্ষা করে স্পঞ্জ করে দেব, কিন্তু বক্তব্যের সময় তাকে ডিস্টার্ব করবে না। জনাব সদস্য ফজলুর রহমান, আপনি 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো। আপনি শেষ করেন। 3 মিনিটস ফর ইউ। মিলর্ড, 1971 সনের 14ই ডিসেম্বরকে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই মুনির চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আলবদর। এবং সেই আলবদর বাহিনী কার ছিল আপনারা জানেন। আমি খুব দুর্ভাগ্য, প্রথম দিন কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন এইখানে কোনো বাতি ছিল না, আমি কিছু শুনতে পারি নাই। এই হাউজে প্রস্তাব হয়েছে তাদের ব্যাপারও শোক প্রস্তাব হয়েছে। আমি একা হইলেও এটা প্রতিবাদ করতাম, কিন্তু যেহেতু আমার দল এটা করছে আমি চুপ করেছিলাম। আমি কথাটা খুব ক্লিয়ার। কিন্তু এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা শোক প্রস্তাব নেই। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করে নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেইগুলো তো কোনো আইনে ইন্ডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। আর 5ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে, মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক, পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব। আমার পুলিশের এই আইনটার ব্যাপারে হলো আমার এই কথা। আমি আজকে এই হাউজে দাঁড়িয়ে সর্বশেষ কথাটি বলবো। সর্বশেষ কথাটি হলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি, দেশকে উনি চালাতে পারবে না আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, যতই বাহিরে বাহিরে চক্রান্ত হোক, ভিতরে কিন্তু যতই ভালো মানুষ দেখাক, যতই এখানে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুক, এটা হবে না। কিন্তু আমার নেতা, সংসদ নেতা কিন্তু অনেক মহান কাজ করেছে। 78 জনকে 222 জনের সমান সমাগম ভাগ দেয়া কমিটি করেছে। আমি আমার নেতাকে বলবো, শেষ করেন মাননীয় সদস্য, শেষ করেন। তার মা কিন্তু একসাথে দুধ খাইছে, কিন্তু সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কিছু বলবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সব কিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন।
তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। শেষে গিয়ে উনি আমরা খোলা মনে এই সংসদকে ফাংশনিং করার জন্যে বর্তমান জ্বালানি অব্যবস্থাপনা সংকট যেটাই বলি সেইটার ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম, খোলা মনে কথা বলেছি, নোটিশ নিয়ে আলোচনা হয়েছে এবং পরের দিনে সে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন টানলেন কি দিয়ে? হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেটা। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্য নির্ভর কথাগুলা বলি, তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে, এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা জনাব ফজলুর রহমান। এখন আর তো না বললেও চলে, আমরা সংসদ উত্তপ্ত হোক এরকম চাই না। আপনি একটু দয়া করে বসেন, আমি আমার বক্তব্য শুনেন। জনাব ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে, এবং মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপাঞ্জ করা হবে। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। জাতিকে আর বিভক্ত না করি। উপরে এই বক্তব্যের উপরে বলবেন? স্পিকার, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করব না, জি বলেন। সংসদের স্বার্থেই বলি। আমি বুঝতে পারছি মানে স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে, আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মানে স্পিকার। আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল, না ভোটও দেয় নাই, এখানেই ছিল। সম্মতি মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে আমরা ধরে নিয়েছি। তৎকালীন রাজনৈতিক দলের উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল, আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং
নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।